অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার ৮ মাস পর বাংলাদেশ এবং ভারতের সরকার প্রধান ব্যাংককে সাক্ষাৎ করেছেন। বহু প্রতীক্ষিত এই সাক্ষাতের অর্থ কী? এই সাক্ষাতের পর কি বাংলাদেশ আর ভারতের জমে ওঠা বরফ গলতে শুরু করবে? দুই দেশ কি আবার পুরনো বন্ধুত্বের সম্পর্কে ফেরত যাবে? এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের স্টার এক্সপ্লেইনস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ছিল বিমস্টেকের সম্মেলন। বঙ্গোপসাগরের উপকূল জুড়ে যে কটা দেশ আছে সে কটা দেশের একটি অ্যাসোসিয়েশনের মতো হচ্ছে বিমস্টেক। তাদের সরকার প্রধানরা ওখানে আজকে মিটিং করেছে। সাধারণত বিমস্টেক সম্মেলনে প্রতিটি সরকার প্রধান পরস্পরের সাথে সাক্ষাৎ করেন। এরা আনুষ্ঠানিক বলা যায় না, অনেকটা আনঅফিসিয়াল ইনফর্মাল টক। তবে সবাই সবাইকে সময় দেয়। এটাই অনেকটা ওই সময়টায় অনেকেই নেটওয়ার্কিং করেন, আলাপ করেন, সেটা ধরে নেওয়া হয়। কিন্তু বাংলাদেশের সরকার প্রধান অর্থাৎ চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা আদৌ হবে কিনা এ নিয়ে বেশ একটু টেনশন ছিল, টানাপোড়েন চলছিল। ঠিক নিশ্চিত হওয়া যাচ্ছিল না তাদের দেখা হবে কি হবে না। এটা একটু পেছন থেকে দেখা দরকার। অগাস্টের 5 তারিখে যখন হুট করে আওয়ামী লীগ সরকার পড়ে যায় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখান থেকে পালিয়ে ভারত চলে যায়, তখন ভারত একরকম শকে চলে যায়। কোনো রকমই বুঝে উঠতে পারছিল না যে 15 বছর ধরে যেই প্রধানমন্ত্রী কোনো রকম বিরোধী দলকে দাঁড়াতেই দেয়নি, সেই রকম প্রচণ্ড প্রতাপের সাথে কর্তৃত্ব করেছেন, ক্ষমতায় ছিলেন, সেই রকম একজন প্রধানমন্ত্রী কেমন করে জনরোষের মুখে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এবং সে সময় আসলে ভারতের অবস্থা অনেকটা ওই গরু হারিয়ে যাওয়া গৃহস্থ যেরকম উদ্ভ্রান্তের মতো দিশেহারা হয়ে ঘুরে বেড়ায় সেই রকম ছিল। বুঝে পাচ্ছিল না আসলে কি করবে। শুরু হলো সাংঘাতিক রকমের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন, যেটা ভারতের সমস্ত মিডিয়া হাউসগুলোতে চলছিল। যে এইখানে তারা একসময় এরকমও ব্যবহার করেছে শব্দ যে বাংলাদেশে হিন্দুদের উপরে জেনোসাইড হচ্ছে। তবে সেই সমস্ত ডিসইনফরমেশন বা মিস ইনফরমেশন ক্যাম্পেইন দিয়ে কোনোভাবেই বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তার লেজিটিমেসি বা তাকে ডিসক্রেডিট করা, লেজিটিমেসি কোয়েশ্চেন করা অথবা ডিসক্রেডিট করার যে প্রয়াস ছিল সেইটা আসলে কোনোভাবেই হয়ে ওঠেনি। এরপর প্রফেসর ইউনূস যখন নিউ ইয়র্কে গেলেন ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে ওখানে ভাষণ দিতে, সেইখানেও একটা সম্ভাবনা ছিল যে নরেন্দ্র মোদী ওখানে যাচ্ছেন, ওখানে দুজনের দেখা হতে পারে। ওইখানে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে দেখা হয়নি, কিন্তু পৃথিবীর মোটামুটি অন্যান্য সমস্ত সরকার প্রধানরা মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবার জন্য রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়েছিল। এবং সেই সময় এটা মোটামুটি পরিষ্কার হয়ে যায় যে আন্তর্জাতিক মহলে মোহাম্মদ ইউনূসের যেমন জনপ্রিয়তা আছে তেমনি তার স্বীকৃতি আছে, মানুষজন তাকে ভালোবাসেন এবং তাকে সাহায্যও করতে চান। সেজন্য পুরো আমেরিকান এস্টাবলিশমেন্ট বাংলাদেশের পেছনে দাঁড়ায় এবং বিভিন্নভাবে সাহায্য করতে শুরু করে। আন্তর্জাতিক মহলে এই রকম জনপ্রিয়তার কারণেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটা ভালো রকম লেজিটিমেসি তৈরি হয়ে যায় এবং স্বীকৃতিও হয়ে যায় যে এই সরকার আসলে খামোখাই কু করা একটা ঠুনকো সরকার না। এরপর এই সময়ের মধ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এই পর্যায়ের কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। তবে প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের লেভেলে কখনোই দেখা হয়নি। এক পর্যায়ে এক সময়ে ভারতের যে আর্মি চিফ উনি একবার বলেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের প্রশ্ন যদি ওঠে তাহলে তো বলতে হবে যে পুরোপুরিভাবে 100% রেসিপ্রোকাল সম্পর্ক তো তখনই হবে যখন তাদের একটা নির্বাচিত সরকার আসবে। তার আগ পর্যন্ত তাদের সাথে এরকম কিছু হবে না। মনে হয় বুঝি যে এই সরকারের সাথে ভারত সরকার আসলে পুরোপুরিভাবে ফুল রেসিপ্রোকাল সম্পর্ক আসলে স্থাপন করবে না, এরকম একটা জিনিস মনে হয়। 15 বছর আওয়ামী লীগ সরকার থাকার সময় ভারতের সাথে বাংলাদেশের যেরকম সম্পর্ক ছিল, নতুন অন্তর্বর্তী সরকার আসার পরে স্বভাবতই সেই সম্পর্ক আর ছিল না। ভারত যেমন একদিকে হাত পা গুটিয়ে বসেছিল এবং সম্পর্ক অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল, বর্ডার বন্ধ হয়ে গেছিল, ভিসা একেবারে বন্ধ হয়ে গেছিল, দুদেশের সম্পর্কে সাংঘাতিক রকমের একটা শীতল ভাব তো ছিলই। সেটা সময় সময়ে কিছুটা গলেছে বরফ, আবার সময় সময় সেটা আবার টানাপোড়েনের মধ্যেও পড়েছে। এইসব মিলিয়ে
মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে চায়না ঘুরে এসেছেন এবং চায়না যাবার সময় তখন ওনার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের একটা ইন্টারভিউ আবার হিন্দুতেও ছাপানো হয়েছিল, যেখানে শফিকুল আলম বলছেন যে আমরা তো চেয়েছিলাম যে চায়নায় যাবার আগে প্রফেসর ইউনূস চেয়েছিলেন ভারতে যেতে, কিন্তু ওখানে তো আমরা সময় পাইনি, সেই কারণে এখন চায়নায় যাচ্ছি। আর এই সম্প্রতি চীনে গিয়ে উনি বঙ্গোপসাগরের ব্যাপারে এবং ভারতের যে 7 সিস্টার্স আছে, বাংলাদেশের পূর্বে ভারতের যে 7টা প্রভিন্স আছে, সেই প্রভিন্সগুলোর কথা নিয়ে যা বলেছেন প্রফেসর ইউনূস, তা নিয়ে ভারতের গণমাধ্যমে আবার সাংঘাতিক ঝড় উঠেছে এবং তারা বলছেন এটা আসলে সাংঘাতিক উস্কানিমূলক কথা। এই সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত 2 প্রধানমন্ত্রী যেহেতু দেখা হয়নি, সেজন্যে এই সাক্ষাৎটা বেশ একটু প্রতীক্ষিত ছিল এবং আজকে সেই সাক্ষাৎ হয়েছে। সেইখানে আধা ঘন্টার সেই দুজনের যে বাইল্যাটারাল মিটিং, তাতে দুজনের পুরো ডেলিগেশন নিয়েই তারা বসেছিলেন। সেখানে যে বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে তার মধ্যে গঙ্গার, পদ্মার পানি চুক্তি, ফারাক্কা চুক্তি আছে, সেটা রিনিউ করা হবে, সেটার কথা উঠে এসেছে। তিস্তার পানি চুক্তির কথা উঠে এসেছে। বর্ডারে যে বিভিন্ন সময় গুলি করে হত্যা করা হচ্ছে মানুষজনকে, সেটার কথা উঠে এসেছে। আর শেখ হাসিনাকে প্রত্যর্পণের কথা উঠে এসেছে এবং শফিকুল আলম বলেছেন যে হাসিনা যে উস্কানিমূলক মন্তব্য করছেন বারংবার, সেটার কথাও আমরা বলেছি। অন্যদিকে এই সাক্ষাতের পরেই নরেন্দ্র মোদী টুইট করেছেন। সেখানে তিনি বলছেন যে আমরা বর্ডার সিকিউরিটি নিয়ে আলাপ করেছি, যেন বারবার অবৈধভাবে বর্ডারের ভেতর দিয়ে মানুষজন না ঢুকে পড়ে ভারতে, সেটা নিয়ে আলাপ হয়েছে এবং বাংলাদেশে যে হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু আছে তাদের উপরে যেন অত্যাচার নির্যাতন না হয়, সেই ব্যাপারে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে তিনি বাংলাদেশের সাথে গঠনমূলক জনকেন্দ্রিক সম্পর্ক চান এবং বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। মোদি ওনার টুইটে বলছেন, বাংলায় করেছেন টুইট, আবার ইংরেজিতেও করেছেন। উনি আজকে প্রতিটা প্রধানমন্ত্রী যারা গিয়েছিলেন, নেপালের প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী, সবার সাথেই দেখা করেছেন এবং প্রতিটা সাক্ষাতের ব্যাপারেই উনি তাদের সাথে কী আলাপ হচ্ছে ছোট্ট করে টুইট করেছেন ইংরেজিতে এবং ওই দেশের ভাষায়। এখন এই সাক্ষাতের কারণে বলা যেতে পারে যে বাংলাদেশ আর ভারতের যে সম্পর্ক এই নতুন সরকারের অধীনে কিছুটা বলা যায় পূর্ণতা পেল, একরকম স্বীকৃতিও হয়তো বলতে পারেন। কিন্তু এর মানে কি এই দাঁড়াবে যে এখন সমস্ত বরফ গলে যাবে, মিডিয়াতে যেরকম আমরা দেখছিলাম মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন ক্যাম্পেইন, সেটা বন্ধ হয়ে যাবে? সেরকম আসলে আশা করার খুব একটা কারণ নেই। সেগুলো আগে যেরকম ছিল চলতে থাকবে, তবে সম্পর্কটা হয়তো আরেকটু ভালো হতে পারে অথবা আলোচনা আরেকটু বেশি হবে। বরফ পুরোপুরিভাবে না গড়লেও কিছুটা হয়তো কম শীতল থাকবে। এইটা মাথায় রাখা দরকার যে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ মানে একদিক থেকে বোঝাতে হবে ভারতকে যে বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক চায় এবং তার 7 সিস্টার্সে কোনো রকম বা অন্য কোথাও কোনো রকম অস্থিতিশীলতা, কোনো রকম সিকিউরিটির হুমকি হয় এরকম কিছু করার কোনো ইচ্ছা নাই, চেষ্টাও নাই। অন্যদিকে বাংলাদেশের সাথে এই শীতল সম্পর্কের কারণে অন্তত ভারতের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ভারতের বলয় থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে। সেটা যেমন তাদের একটা চিন্তার বিষয়। অন্যদিকে একই সাথে এটাও মনে রাখা দরকার যে ভারতের লেজুর বৃত্তি করে না এইরকম দেশগুলোর সাথে, অন্তত এই উপমহাদেশে সেই রকম দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক খুব একটা উষ্ণ হয় না। সেই হিসেবে ধরেই নেওয়া যায় যে এই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুব উষ্ণ হবে তেমন না, তবে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকা দরকার। আর সেজন্য এই 2 সরকার প্রধানের যে মিটিং হলো, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।